অভয়াকাণ্ডের পরে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। সেই স্লোগানটা আজকে বিকেল থেকে আমার মধ্যে অনুরণন হচ্ছিল যে এই পিসির মানে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিসের ভয়। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন ন্যাশনাল হাইওয়ের ওপরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তার উপরে যেখানে হামলা হয়েছিল, প্রাণঘাতী হামলা, সেখানে তিনি একটা প্রতিবাদী মিছিল করছিলেন। তারপরে তিনি সভা করেছেন এবং ঠিক সেই সময় রাজ্যের প্রশাসনিক সর্বোচ্চ দপ্তর, একদম সেক্রেটারিয়েট বলতে মুখ্য সচিবালয়, সেখানে নবান্নের 14 তলায় বসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেছনে তিরাঙ্গা মানে জাতীয় পতাকা রেখে তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সটা কিরকম? নাম বাদ দিয়েছে, আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে এবং সেটা দিল্লি থেকে। এবার একটুখানি আপনাদেরকে বলে দিই কিছু অজানা তথ্য, যে এই যে প্রেস কনফারেন্সটা হয়, এই যে মমতা ব্যানার্জি বলেন পেছনে পতাকা থাকে, টিভিতে আপনারা দেখেন বা বিভিন্ন পোর্টালে দেখেন, ইউটিউবে কেউ কেউ দেখায়, সামনে কিন্তু কেউ থাকে না, সামনে পুরো ফাঁকা। সামনে শুধুমাত্র একটা ভার্চুয়ালি প্রেস কনফারেন্স করা হয় এবং সেইটা ভার্চুয়ালি দেখতে পান নবান্নে যে সাংবাদিকরা থাকেন, যাদের কাছে এই কার্ডটা রয়েছে, মানে এই যে দীপঙ্কর মন্ডল নামটা, আমি একটু ঠিকানা এবং ফোন নাম্বারটা ঢেকে দিলাম, এরকম একটা কার্ড প্রত্যেক বছর ইস্যু করা হয়। শুধুমাত্র সেই বাছাই করা সাংবাদিকরাই নবান্নে যেতে পারেন, এছাড়া যারা সরকারি অফিসার, সরকারি কর্মী এবং যাদের লাল কার্ড রয়েছে তারা নবান্নে প্রবেশাধিকার পান। একদম দুর্গের মতো নবান্নকে রক্ষা করা হয়। সেখানে কোনো কেউ মানে যে কোনো সাধারণ মানুষ চাইলেই সেখানে প্রবেশ করতে পারবেন না, আগে থেকে পরিচয়পত্র নাম টাম লিখিয়ে যেতে হয়। সাংবাদিকরা যারা এই কার্ডটা যারা পান আর কি, তারা যেতে পারেন। প্রত্যেক বছর আমরা এটা রিনিউয়াল করি। তো যে প্রেস কনফারেন্সটা মমতা ব্যানার্জি করেন বা চিফ সেক্রেটারি করেন বা হোম সেক্রেটারি মাঝে মধ্যে করেন, আপনারা যেটা দেখেন সামনে কোনো সাংবাদিক থাকেন না, কারো কোনো প্রশ্ন করার কোনো অধিকার নেই, কোনো ব্যাপারই নেই, মানে চাইলেও করতে পারবেন না। যদিও একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্স একটা মাইক দেওয়া থাকে, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন যে প্রশ্ন তিনি নেন না, তিনি যা খুশি একটা বলার জন্য আসেন এবং জাতীয় পতাকা পিছনে রেখে আগাপাশতলা প্রচুর মিথ্যে কথা বলে যান, প্রচুর অসংসদীয় কথা বলে যান এবং নবান্নটাকে মানে রাজ্যের যে সচিবালয়, মুখ্য সচিবালয়, সরকারি ভবন, সর্বোচ্চ ভবন, সেখানে বসে বসে তিনি তার পার্টির প্রচার করেন। এতদিন পর্যন্ত বিজেপিকে আক্রমণ, অমিত শাহকে আক্রমণ, নরেন্দ্র মোদীকে আক্রমণ, এসব চলছিল, কিন্তু এই ভোটের আগে সম্ভবত এই যে জাতীয় পতাকা হয়তো থাকবে না, আর এবারে তৃণমূলের পতাকাটা থাকবে। এবং আমরা অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এক কাজ করুন না, জাতীয় পতাকাটা সরিয়ে দিন, আপনি তৃণমূলের পতাকা নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসুন, নবান্নের 14 তলায় বসে। আপনার তো ভীষণ ভয় আসলে ক্যামেরাকে ফেস করতে। কয়েকদিন আগে একজন সাংবাদিক আপনাকে, এই যখন আপনি ফাইল ছিনতাই করতে গেছিলেন গোদরেজ ওয়াটার সাইডে, যেটা আইপ্যাকের দপ্তরকে আপনি তৃণমূলের দপ্তর বলেছেন, তৃণমূলের আইটি সেলের অফিস বলে বলেছেন, একবার আপনি প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল ছিনতাই করলেন, আপনি বিভিন্ন ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস ছিনতাই করলেন, যদিও সেটাকে ইডি বলছে এটাকে ডাকাতি বলছে, ডাকাতির মামলা আপনার নামে রুজু হচ্ছে। আপনি পার্টি হয়ে যাচ্ছেন, ডিজি পার্টি হচ্ছে, সিপি পার্টি হচ্ছে, পুলিশের আইপিএস বেশ কয়েকজন অফিসার পার্টি হচ্ছে, তো সুপ্রিম কোর্ট সেটার বিচার করবে, তার উপরে আমাদের কিছু বলার নেই। আপনি ডাকাতি করেছেন, তারা কেস করেছে, সেটা নিয়ে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। তবে যেটা বলছিলাম, যে যখন একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন মমতা ব্যানার্জি, এই যে টাকা, এই হাওলার টাকা, সেটা কি গোয়ায় ব্যবহার করা হয়েছিল 10 কোটি টাকা, সেটা শুনে আপনি একদম তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। আপনাকে এমনি দেখার মতো ছিল, প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা, আলু থালু বেশ, লিপস্টিক নেই, মেকআপ নেই, চুলে ভালো করে চিরুনি দেননি, আপনি চলে গেছিলেন সল্ট লেকে, আপনাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল এবং এটাকে আপনি ভীষণ ভয় পান। শুধুমাত্র যে এই ঘটনা তা নয়, আপনাকে প্রশ্ন কেউ করেনি তার আগে থেকে আপনি, মানে কোভিডের সময় 2020 সালে, আজ থেকে 5 বছর আগে থেকে আপনি শুরু করেছিলেন এই ভার্চুয়াল প্রেস কনফারেন্স। সামনে কোনো সাংবাদিক থাকবে না, সামনে কোনো ক্যামেরা থাকবে না, পুরোপুরি একদম তার দিয়ে একটা ডিসপ্লেতে দেখানো হবে নবান্নের দোতলায়, মানে ফার্স্ট ফ্লোরে প্রেস কর্নার রয়েছে। প্রেস কর্নারে কফি দেওয়া হয়, মাঝে মধ্যে প্যাকেট দেওয়া হয় এবং রিপোর্টাররা, সাংবাদিকরা
সেখানে সোফায় বসে একটা টিভি দেওয়া আছে, ওয়াইফাই আছে, এবং সেটা তারা দেখতে থাকেন, বেশ আমোদ করে দেখতে থাকেন। সেখানে ট্রাভেল ভিডিও দেখানো হয়, সেখানে মাঝে মধ্যে খবর, মাঝে মধ্যে খেলা, কেউ কেউ ঘুমিয়ে পড়েন, একটা বেশ শান্তির জায়গা, টয়লেট আছে, পানীয় জল আছে, এই সুবিধাগুলো সরকার দিচ্ছে। এবং তার বিনিময়ে যে চোরপোটাররা রয়েছে আপনার পক্ষে খবর করবে, এই কথাটা কেউ কখনো বলবে না যে কোভিডের সময় যে নিয়ম চালু হয়েছিল সোশ্যাল ডিস্টেন্স রাখার জন্য, এটা স্বাস্থ্যসম্মত ভাবেই সিদ্ধান্ত হয়েছিল, গোটা বিশ্বে ওই সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার, এবং পশ্চিমবঙ্গ সরকারও সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিল যে প্রেস কনফারেন্স গুলো হবে ভার্চুয়ালি। তো পশ্চিমবঙ্গ সরকার 2020 সালে যে নিয়ম চালু করেছিল সেটা 2025 পেরিয়ে গেছে মাননীয়া। 2026 সালের আজকে জানুয়ারির 13 তারিখ, মকর সংক্রান্তি চলে এলো। মকর সংক্রান্তির শুভেচ্ছা আপনারা দর্শক বন্ধু সবাইকে। গঙ্গাসাগর মেলা হবে, আপনারা বাড়িতে পিঠে পুলি করে খাবেন। এবারে যেটা আমাদের বক্তব্য, যে 5 বছরে একটা সিদ্ধান্ত কেন বদল হবে না বলুন তো? 5 বছর আগে মমতা ব্যানার্জি সেই 14th ফ্লোরে, মানে 14 তলায় বসে বসে বাণী দেবেন, এবং সাংবাদিকরা সেই বাণীটা টিভির মাধ্যমে দেখবে। টিভিতে তার চেয়ে দরকার নেই, বাড়িতে বসে বসে বা অফিসে বসে বসে ফেসবুক লাইভটাই দেখে নিক। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, এতদিন পর্যন্ত এটা তাও সহ্য করা যাচ্ছিল, কিন্তু আজকে যেটা হয়েছে 13ই জানুয়ারি 2026, সমস্ত নষ্টামি, সমস্ত নোংরামি, সমস্ত শালীনতা, সমস্ত সভ্যতা সবকিছুকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের বলছি না, এই মুখ্যমন্ত্রী কিন্তু সবার নয়, এই মুখ্যমন্ত্রী আপনাদের অনেকের নয়, আমাদের নয়, তিনি শুধুমাত্র তৃণমূলের। তিনি প্রেস কনফারেন্স করছেন, তার ব্যাকগ্রাউন্ডে বাজছে তৃণমূলের আইটি সেলের গান, আইটি সেলের গান বাজছে তৃণমূলের বন্ধু। নাম বাদ দিয়েছে, আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে, এবং সেটা দিল্লি থেকে হয়। এটা সম্ভব? এটা পৃথিবীর কোন দেশে, কোন রাজ্যে সম্ভব? একটা গণতান্ত্রিক দেশের মধ্যে, সংবিধানের কাঠামোর মধ্যে থেকে পিছনে জাতীয় পতাকা রেখে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তৃণমূলের গান বাজাচ্ছেন? মানে আপনাকে ছি থু থু, মানে যে যা পারে করছিল, সেটা আমাদের ভালো লাগছিল না। যে একজন বাংলার মুখ্যমন্ত্রী, তাকে সবাই এত ছি ছি থু থু, কেউ বলছে লাথি মারো, কেউ বলছে জুতো মারো, কেউ বলছে কোমরে দড়ি বাঁধো, কেউ বলছে টানতে টানতে নিয়ে যাও, কেউ বলছে চুলের মুঠি ধরে হিঁচড়ে ওটাকে পিষে পিষে নিয়ে যাও জেলের মধ্যে, সেগুলো আমাদের ভালো লাগছিল না। কিন্তু আপনি আজকে যে নোংরামিটা করেছেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত রেকর্ডকে আপনি ছাপিয়ে গেছেন। আপনি কি করে করলেন, কি করে পারলেন, এটার ব্যাখ্যা আপনি দিয়ে দেবেন, এটার ব্যাখ্যা দিয়ে দেওয়া হবে সরকারিভাবে যে টেকনিক্যাল কিছু গ্লিচ ছিল, টেকনিক্যাল কারণে তৃণমূলের গান বাজবে নবান্নে। নাম বাদ দিয়েছে, আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে, এবং সেটা দিল্লি থেকে যখন সাংবাদিক বৈঠক, লাইভ প্রেস কনফারেন্স হচ্ছে, লাইভ, তখন কিনা আপনি এটা চাইছিলেন। কারণ কি, প্রত্যেকটা টিভি চ্যানেলে এই লিঙ্কটা দিয়ে দেওয়া হয়, সেই লিঙ্কটা টেনে নেওয়া হয়। যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু হাঁটছেন রাস্তায়, তিনি কিছু বলছেন, তখন সেটা যদি টিভিতে মমতা ব্যানার্জি গুঁজে দেওয়া হয়, ওই ঢ্যাং 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 করে গান বাজছে, কি হবে এবার, হবে বাংলা দখল, যতই করো হামলা, যে গানটা এখন এই যে অভিষেক ব্যানার্জি বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন, তার একটা কর্মসূচি চলছে, এলাহি ব্যাপার, কোটি কোটি টাকা খরচ, সেখানে র্যাম্পের উপরে হাঁটছেন, হেলিকপ্টার উড়ে যাচ্ছে, হেলিকপ্টার থেকে নামছেন, একটা বিরাট হলিউডের সিনেমার মতো চলছে আর কি। তো সেই কোটি কোটি টাকা খরচ করছেন, আপনার প্রচুর টাকা রয়েছে, যদিও সব ব্যাংক অ্যাকাউন্ট গুলো আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাচ্ছে, আপনি অসহায়ের মতো আর্তনাদ করছেন, আপনি ফাইল উদ্ধারের জন্য চলে যাচ্ছেন, আপনার বিরুদ্ধে ডাকাতির মামলা হচ্ছে, কিন্তু এত নির্লজ্জ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বসে বসে তৃণমূলের গান বাজাবে আর লাইভে দেখানো হবে গোটা দেশে, গোটা পৃথিবীতে, যে দেখো 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 নবান্ন থেকে প্রেস কনফারেন্স হচ্ছে, দম আছে বটে না, এটা দম নয়, এটা আপনার হুলিগানরা, আপনার চামচারা, আপনার দুষ্কৃতীরা, তারা উৎসাহিত হবে, চোরেরা উৎসাহিত হবে, তৃণমূল উৎসাহিত হবে,
কিন্তু পৃথিবীর সবাই তৃণমূল নয়, ভারতের সবাই তৃণমূল নয়, পশ্চিমবঙ্গের সবাই তৃণমূল নয়, তার বাইরেও কোটি কোটি মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, শিশুরা আছে, মায়েরা আছে, দিদিরা আছে, ভাইয়েরা আছে, দাদারা আছে, আমরা আছি, আমাদের দর্শকরা আছে, সবাই তৃণমূল নয় মাননীয়া। কেন করছেন? কেন গোটা দেশের সামনে গোটা রাজ্যকে একদম কলঙ্কিত তো করেই ফেলেছেন, একদম অন্ধকারের মধ্যে নিক্ষেপ করছেন আপনি। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইভাবে গান বাজানো যায়? রাজ্যের মুখ্যমন্ত্রী তার চেয়ারে বসে পেছনে জাতীয় পতাকা রেখে তিনি যেভাবে গালাগাল করেন সেগুলো তো করা যায় না। যেভাবে তিনি আজকে রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়ালের নাম না করে যা তা বলেছেন, নোংরা নোংরা কথা, তার নাম নাকি মুখে আনতে ঘেন্না হয়। আপনার নামও মুখে আনতে ঘেন্না করে অনেকেই ঘেন্না করে। এখন খবর করার জন্য আপনার নামটা আমরা বলতে বাধ্য হই। আমাদের দর্শকরাই তো কমেন্ট করেন, কেন এই শাকচুন্নির ছবি দেখাচ্ছেন, কেন ডাইনির কথা বলছেন। দেখুন, এটা কিছু করার নেই। এখন সংখ্যাগরিষ্ঠ ভোট অফিসিয়ালি কাগজে কলমে এখন ভোট পেয়েছেন, তিনি বেশি আসন পেয়েছেন। এখন 2026-এর মার্চ এপ্রিল বা মে মাসের প্রথম পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী, তিনি যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী বলা শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। ফেব্রুয়ারির শেষে যখন এই যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14 তারিখ, আর মাত্র এখন থেকে মাত্র 2 দিন সময় রয়েছে। আপনারা যা কিছু নিবিড় সংশোধনের জন্য যা ওজোর আপত্তি এইসব রয়েছে আপনারা জানিয়ে দেবেন ভোটার তালিকায় নাম রাখার জন্য। এবার ড্রাফট লিস্ট হয়ে গেছে, এবারে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে যাবে 14ই ফেব্রুয়ারি। তারপরে মডেল কোড অফ কন্ডাক্ট সেটা জারি হয়ে যাবে ফেব্রুয়ারির শেষ নাগাদ। আজকে মমতা ব্যানার্জি সেই সব কথা বলার জন্যই প্রেস কনফারেন্সটা করেছেন, তা করুন না, অসুবিধা নেই। তিনি বলেছেন যে বিহারে, মহারাষ্ট্রে, হরিয়ানায় সেখানে সময় দেওয়া হয়নি, সেখানে এইভাবে করা হয়েছে, আর বাংলায় নাকি ঝাড়খণ্ডের, বিহারের ভোটারকে ঢুকিয়ে দেওয়া হবে। না, যা মনে আছে আজগুবি গল্প। ঠাকুমা হয়ে গেছেন, ঠাকুমার ঝুলির গল্প শোনাবেন, সেটা অসুবিধা নেই। আপনি শিল্পী মানুষ, আপনি ঠাকুমার ঝুলির গল্প শুনিয়ে যান, কেউ বিশ্বাস করে না। কিন্তু আপনি বাজালেন কেন তৃণমূলের গান, সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে। কেন বাজবে নবান্ন থেকে তৃণমূলের গান? তৃণমূলের গান আপনি তৃণমূলের সভায় বাজান, আপনার কালীঘাটের বাড়িতে 24 ঘন্টা ধরে বাজান, কিন্তু আপনি যেটা চাইছেন যে রাজ্যের সমস্ত ট্রাফিক সিগনালে বাজানোর চেষ্টা করছেন। মানে ওই যে ক্ষমতায় আসার পরে বলেছিল না যে আমি প্রত্যেকটা মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজাবো, তো সেই রবীন্দ্রসঙ্গীত বাজানোর মাইকগুলো খারাপ হয়ে গেল। তারপরে তো রবীন্দ্রসঙ্গীতের বদলে অন্যান্য গান শুরু হয়ে গেল। এখনো আপনারা কলকাতার বিভিন্ন ক্রসিং এ গেলে দেখবেন চরমর চরমর করে একটা গান বাজে, রবীন্দ্রসঙ্গীত সবসময় হয় না। এইটা কি তাহলে এবার তৃণমূলের গান বাজানো হবে? মানে এটা একটা ইন্ডিকেশন, এটা একটা নির্দেশ, একটা প্রচ্ছন্ন নির্দেশ যে সমস্ত বিডিও অফিসে, সমস্ত মহকুমা শাসকের অফিসে, ডিএম অফিসে নবান্নে যদি চলে তাহলে কেন ডিএম অফিসে চলবে না? আপনারা প্রতিবাদ করবেন না, আপনারা বলবেন না? আপনারা যখন ডিএম অফিসে যাবেন, বিডিও অফিসে যাবেন বা সরকারি যে কোনো জায়গায়, এরপরে আরো এক ধাপ এগিয়ে হয়তো ভাবতে পারেন যে সমস্ত স্কুলের প্রার্থনায় এই তৃণমূলের গানই বাজাতে হবে। আপনার বাড়ির বাচ্চারা, আমাদের বাড়ির বাচ্চারা এই তৃণমূলের গান কি প্রার্থনা সঙ্গীত হিসেবে তাদেরকে প্রেয়ার করতে হবে? জনগণ মন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বন্ধুরা। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর ভাবতে পারছেন? আপনারা কিছু বলবেন না, আপনারা কমেন্ট করে জানাবেন না। আর সোচ্চার হন, সোচ্চার হন, এখনো সময় আছে, সোচ্চার হন। অনেকে দেখলাম হতাশাবাদী হয়ে যাচ্ছেন, কি হবে, কেন? হ্যাঁ, বলতে হবে। আপনার চায়ের দোকানে গিয়ে, আপনার কলেজে, আপনার বিশ্ববিদ্যালয়ে, আপনার স্কুলে, আপনার অফিসে যখন যারা এই চুরিকে সমর্থন করবে, নবান্নে যখন তৃণমূলের গান বাজানোকে সমর্থন করবে, তখন যদি আপনি না বলেন, আপনি শুধুমাত্র এই ধরনের আমরা যারা ভিডিও তৈরি করব, কন্টেন্ট ক্রিয়েটার, তাদের নিচে এসে আপনারা গালাগালি করে যাবেন, ভাই বন্ধ করুন, এইসব বলে আর লাভ নেই, আমাদের এই অন্ধকারের মধ্যেই থাকতে হবে। কে আপনাদেরকে উদ্ধার করবে? ওই আর্মি নামিয়ে উদ্ধার কদিন থাকবে মশাই? গুজরাট থেকে লোক আসবে, অমিত শাহ, নরেন্দ্র মোদী আপনাদেরকে উদ্ধার করবে, কেন্দ্রীয় সরকার উদ্ধার করবে? আপনাকেই জাগতে হবে, আপনাকেই জাগতে হবে, আপনাকেই প্রতিবাদ করতে হবে। তো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে প্রতিবাদ করেছেন। এরপরে তৃণমূলের গান তো বাজলো, এখন পিসির কিসে ভয়? বুঝতে পাচ্ছেন তো পিসির কিসে ভয়? পিসি ক্যামেরাকে, সাংবাদিকদের, প্রকৃত সাংবাদিক মানে চোরপোটার নয়, তার যারা পা চাটে, যারা চটি চাটে, তারা নন, এর বাইরেও তো আছে কেউ কেউ। আমরা তো বলছি আমরা তো নবান্নে যেতে পারি, এই তো কার্ড আছে। এই কোশ্চেনটা যাতে তাকে না নিতে হয়, এই জন্য তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
তিনি শুধুমাত্র যা বাণী দেবেন, যতটুকু বাণী দেবেন সেইটাকেই আপনাকে দেখাতে হবে। তাকে ওই যে প্রশ্ন করা হয়েছিল, যখন ইডি রেড করতে গিয়েছিল তখন বলা হয়েছিল যে এই যে কালো টাকা, দুর্নীতির টাকা, এটা কি আপনার দল তৃণমূল কংগ্রেস গোয়ায় খরচা করেছে? সেটা শুনে তিনি তেলে বেগুনে জ্বলে গেছিলেন। এইবারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 তারিখে মালদায় সভা আছে, আমন্ত্রণ পত্র বিলি করছেন স্থানীয় সাংসদ খগেন মুর্মু, যার উপরে প্রাণঘাতী হামলা হয়েছিল। প্রাণঘাতী হামলা শুধুমাত্র যে শুভেন্দু বাবুর উপরে হচ্ছে তা নয়, একাধিক নেতার উপরে, সাংসদের উপরে, বিধায়কদের উপরে যা তা চলছিল, সেটা আরো বেশি সংঘবদ্ধ ভাবে আর একটু সায়েন্টিফিক উপায়ে সেটাকে আরো বেশি প্রতিস্থাপন করা হচ্ছে, আপনাদের সামনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন 17 তারিখ, তিনি সভা করবেন, একটা সরকারি সভা, একটা জনসভা। তার পরের দিন হুগলির সিঙ্গুরে আর একটা সভা হবে 18 তারিখে, যেখানে টাটার কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। এই রাজ্যের সরকার উড়িয়ে দিয়েছিল। এই রাজ্যের শিল্প বৈরী, শিল্প শত্রু, কর্মসংস্থানের দিশা দেখাতে যে সরকার পারেনি, সেই সরকারের যে কারখানাকে উড়িয়ে দেওয়া হয়েছিল তার ঠিক অনতি দূরে জাতীয় সড়কের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো সভা করবেন, সরকারি সভা আর একটা জনসভা। এখান থেকে যেটা বন্দে ভারত বলে যে ট্রেনটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে ভালো, সবচেয়ে গতিময় যে ট্রেনটা এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছে, প্রত্যেকটা বগি আপনারা জানেন যে এয়ার কন্ডিশন, কিন্তু সেটা স্লিপার কোচ শুরু হচ্ছে। মানে একদম সাধারণ মানুষ যাদের সামর্থ্য কম, অথচ দূরে যেতে চান, ভেলোরে যেতে চান, চেন্নাই যেতে চান, গুয়াহাটি যেতে চান, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা রাজধানী শহর, রাজধানীতে যেতে চান, মানে দিল্লিতে যেতে চান, এই বন্দে ভারতেও কিন্তু স্লিপার কোচ চালু হচ্ছে। সেই স্লিপার কোচটা বন্দে ভারতের, সেটা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে সম্ভবত তিনি রাজ্যে এসে এখানে থাকবেন, মানে এখনো পর্যন্ত তার শিডিউল হয়নি। তবে তিনি 17 তারিখ 18 তারিখ যেহেতু সভা রয়েছে, তাহলে রাত্রে কি তিনি আবার দিল্লি ফিরে যাবেন সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। থাকলে তিনি কলকাতার রাজভবনে থাকতে পারেন, এমনটা জানা যাচ্ছে। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি তার সঙ্গে দেখা করতে যাবেন? কারণ প্রোটোকল এটাই, প্রধানমন্ত্রী এসে রাত্রে থাকলে মুখ্যমন্ত্রীকে যেতেই হবে। সেটা নিয়ে বিস্তর চর্চা চলছে নবান্নে। নবান্নে তৃণমূলের গান বাজানো শুধু নয়, অফিসারদের ডেকে তিনি বলেছেন কি করা যায় বলতো, কি করা যায়, এগুলো একদম ভেতরের খবর। মুখ্যমন্ত্রী পরামর্শ নিচ্ছেন তার দলের বিভিন্ন নেতার কাছ থেকে এবং প্রশাসনিক যে কর্তারা রয়েছে তাদের কাছ থেকে, কি করা যায়। এই প্রধানমন্ত্রী বেটা যদি এসে থাকে তাহলে কে দেখা করতে যাবে, আমাকে কি যেতেই হবে? এবং তার মন আছে যাওয়ার, কিন্তু যেহেতু ভোটের বছর আর 1.5 মাসের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে, গেলে যদি আবার একটা অন্যরকম ইকুয়েশন, অন্যরকম কথাবার্তা শুরু হয়ে যায়, তো সেই সব ভয়ে তিনি কোনো একটা মন্ত্রীকে পাঠাতে পারেন অথবা কোনো আমলাকে পাঠাতে পারেন। প্রধানমন্ত্রী যখন আসবেন তাকে রিসিভ করার জন্য তো এ রাজ্যের কোনো অফিসারকে এবং মন্ত্রীকে যেতেই হয়। প্রধানমন্ত্রী যদি রাজভবনে থাকেন, তিনি নিজে যাবেন কি যাবেন না সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সভায়, মানে সরকারি সভায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়ে গেছে, নবান্নে সেই আমন্ত্রণ চলেও এসেছে। এবার সেই সভাতেও মুখ্যমন্ত্রী যাবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ এটা তো কথায় কথায় সবাই বলবে, প্রধানমন্ত্রী নিজেও বলতে পারেন এবং তার বিরোধীরা মানে ভারতীয় জনতা পার্টির নেতারা তারা বলবেন দেখো এই যে সরকারি কর্মসূচিতে ডাকা হয়েছিল, রাজ্যের উন্নয়নের জন্য ডাকা হয়েছিল মুখ্যমন্ত্রীকে, তিনি যাচ্ছেন না। এর আগে যতগুলো সভা হয়েছে সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি নিজেও যাননি, তার কোনো প্রতিনিধিকেও পাঠাননি। এবারে দেখবেন যে মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক সভা করেন, অ্যাকচুয়ালি সেগুলো তৃণমূলেরই সভা, সরকারি পয়সায় তৃণমূলেরই প্রচার করা হয়, সেখানে কিন্তু কোনো স্থানীয় বিরোধী দলের বিধায়ক বা সাংসদ বা অন্য কোনো জনপ্রতিনিধিকে ডাকাই হয় না। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে জনসভাগুলো হয় তার পাশাপাশি সরকারি কর্মসূচি হলে মুখ্যমন্ত্রীকে এবং সেই এলাকার তৃণমূল হলেও সাংসদকে, বিধায়ককে, তাদেরকে ডাকা হয়। এক্ষেত্রে কেউ যান না, যেহেতু মুখ্যমন্ত্রী সবুজ সংকেত তারা পান না। গোটা দেশে এই নিয়মটা নেই, গোটা দেশে একটা সৌজন্যের আবহ রয়েছে। প্রধানমন্ত্রী যেখানে যান সেখানে বিরোধী দলের জনপ্রতিনিধিরাও হাজির থাকেন, উপস্থিত থাকেন, করমর্দন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ রাজ্যে সেটা হয় না। বন্ধুরা, আজকের এপিসোড একটু হয়তো বড় হয়ে যাচ্ছে, আমরা ইতি করার চেষ্টা করছি। এবং তার আগে যেটা জানিয়ে রাখছি যে আপনারা প্রথমবার দেখলে অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন।
আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।